সাহসের প্রসঙ্গে আমি একটু জনাব আব্দুল রহমান পার্থ আপনার কাছে যাই যে আপনি অনেক জায়গায় আপনার সাহসের প্রশংসা পান, কিন্তু পাশাপাশি এই জিনিসটা আপনার কাছে তো আপনিও নিশ্চয়ই অনেকবার শুনেছেন যে আপনার আসলে কোনো কিছু কেয়ার করতে হয় না, কারণ হচ্ছে যে আপনি সাবেক ফার্স্ট ফ্যামিলির খুবই নিকটাত্মীয়, অন্যদিকে আপনি যে রাজনীতিটা করছেন সেটা আবার আপনি বিএনপির সাথে ঘনিষ্ঠ, আবার পুরোপুরি বিএনপিও করছেন না। আপনার সাহস দেখানোর কারণ কি আসলে এইটা, নাকি আপনি কিভাবে এটা ব্যাখ্যা করেন? যে সাহস মাই ভাই দেখাতে পারে না, সেই সাহস আপনি সহজেই দেখালেন, এটার পেছনের কাহিনীটা একটু শুনতে চাচ্ছি। এই কথাগুলি আসলে তারা বলে যারা আমাকে আর অন্যভাবে ছোট করতে পারে না। মাহি ভাইও জানে হোয়াট আই হ্যাভ বিন থ্রু, আমি জানি, মাহি ভাই জানে আমি 2 বার জেলও খেটেছি, মামলা হয়েছে, আর আমি করি। তো আমি তো শুধুমাত্র আওয়ামী লীগের ব্যাপারে না, এটা তো এই যে ইউনূস সাহেব আসার পরেও তো আপনি লক্ষ্য করেছেন, আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু সে যে জগ আর মগ নাড়ানোর জন্য তো আর ইউনূস সাহেব আসে নাই। আমি ওই দিনও পাবলিক মিটিং এ বলেছি যে আওয়ামী লীগের মাথা 17 বছরে শেষ হয়েছে, তোমাদের মাথা শেষ হতে 17 মিনিট লাগবে না। তো আমার কথা ছিল যে আমার ব্যক্তিত্বটাই এমন যে আমি এভাবে কথা বলি। তো এটা কি আসলে সাহস হলে এমন বা অসাহসের ব্যাপার? এটা হলো যারা ওই আমাকে অন্যভাবে আর কি ডিমিন করার উপায় পায় না, তখন তারা ফ্যামিলি কার্ডটা খেলে। বাট ওরা যদি দেখে আমিও 9 দিন রিমান্ডে ছিলাম, জেলে খেটেছি, আমিও পালিয়ে বেরিয়েছি, আমিও এর আগেও জেল খেতেছি, এবং সব দিক থেকে এখন কেউ যদি মনে করে আমাকে নর্মাল একটা ইউনিয়ন বা ইসের কর্মীর মতো ধরে নিয়ে যে পিটিয়ে একদম হাত পাও ভেঙে দিবে, আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতাদের তো এগুলি আওয়ামী লীগ করে নাই, যদি করতে হয়তো সেটাও ফেস করতে হতো। কিন্তু আসলে জিনিসটা এরকম আমার মনে হয় যারা এই কথাগুলি বলে ওনাদের বোঝা উচিত এক একটা মানুষের ব্যক্তিত্ব এমন থাকে। আবার এই সরকারকে আমি 100% সাপোর্ট করছি, আর বস্তুনিষ্ঠ সমালোচনা করার জায়গায় করছি। আমি বিএনপিকেও যখন ছেড়ে দিয়েছিলাম, আওয়ামী লীগে আমি যাইনি। অনেকে মনে করতো তখন এই বুঝে আওয়ামী লীগে চলে যাবে, এই আত্মীয়। এবং যখন ফারুক সাহেব মারা গিয়েছিল, অনেকে মনে করেছিল আমি গুলশানে নির্বাচন করব, সেখানে আমি হিরো আলমকেও সাপোর্ট করেছি। সো তাও আমি যাইনি। সো আমার পার্সোনালিটিটাই জানি কেন জানি খালেদ একটু এই টাইপের, এটা মাহিও জানে। আপনি যেহেতু কথাটা তুললেন সেইটা খুবই ইন্টারেস্টিং যে আপনি আসলে হিরো আলমকে সাপোর্ট করে দিলেন এবং হিরো আলমকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসলেন, এবং পুরো ইলেকশনটাকে একটা, আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স আপনি বানায় দিলেন। এটা কি আপনি একটা আপনি এখন এটাকে আসলে কিভাবে দেখেন, মানে হাউ ইজ দ্যাট? না, জিনিসটা আসলে এরকম ছিল না। জিনিসটা ছিল আপনারা হয়তো হিরো আলমকে বলছেন, কিন্তু হিরো আলমের ওই কোয়ালিটিটা দেখেন যে আওয়ামী লীগের কাছে বিক্রি হয় নাই হিরো আলমকে আপনি তার বেড়ে ওঠা বা তার পার্সোনালিটি দেখে যথেষ্ট আপনি প্রশ্ন করতেই পারেন। কিন্তু কিছু কিছু জায়গায় আমি যখন দেখেছি যে আওয়ামী লীগের কোটি টাকার কাছেও বিক্রি হয় না, বা সাহসের সাথে যেভাবে ফেস করেছে, বাংলাদেশের অনেক স্ট্যাবলিশ রাজনীতিবিদদের চেয়েও তাকে আমার ওই জায়গাটা আমাকে অনেক টাচ করেছে। ওকে, আপনি হয়তো তার অ্যাপিয়ারেন্স, তার কিন্তু উনি আবার বগুড়ায় গিয়ে লেখাপড়ার প্রসঙ্গ তুলে আবার বিএনপি নেতৃত্বকে প্রসঙ্গ করে, মানে যেখানে আমি কিন্তু একটা কথা বলি, তার রাজনৈতিক মেধা, তার ক্যারেক্টারিস্টিক, এইটা কথা বলছি না। বাট আমি ওই সময় দেখেছি হি হ্যাড অ্যান অপশন to be bought by Awami League, which he didn't evade. সে ওইটা করে নাই। সো ওই জায়গাটার কথা বলছি। ওনার পার্সোনালিটির কোনো ফ্যান আমি না, বা আমি ওইটা বলছি না ও পরে কি করছে নামে মামলা, ওইটা ওনার পার্সোনালিটি। বাট ওইটা করার কারণটা বা সাপোর্ট করার কারণটা ছিল যে আওয়ামী লীগ এমনি পলিটিক্সটাকে অনেক কোয়েশ্চেনেবল করে দিয়েছে, এবং আরাফাত যত পাকনা কথা বলতেন ওর সময়, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট লাইক তাত্ত্বিক কথাবার্তা বলতেন। তো আমি চিন্তা করছিলাম যে উনি ভোট চুরি করে এমনি চলে যাবে, তো রাদার এখানে একটু এনজয়মেন্ট, একটু এন্টারটেইনিং কিছু যদি। এবং কেমন ছিল এটা, এবং এটা কেমন ছিল ফাইনালি? তো হিরো আলম তো একদম জাতিসংঘে চলে গিয়েছিল। ওকে, এই পর্যন্ত চলে গেছে। একটা আমি মাহি ভাইকে দিয়ে একটা প্রশ্ন শুরু করতে চাই, যেটার উত্তর আসলে আমরা একটু পার্থের কাছেও একটু আশা করবো। এটা কমন প্রশ্ন আপনাদের দুজনের জন্য। সেটি হচ্ছে যে এরকম পাকিস্তান একটা ভালো উদাহরণ না, মানে পাকিস্তান তো অনেক রকম ঝামেলার মধ্যে দিয়ে গেছে, সংবিধান হতে দেরি হয়েছে, বহু সামরিক শাসন হচ্ছে, কিন্তু ইমরান খান কিন্তু মুসলিম লীগ আর পিপলস পার্টির প্রাধান্য খর্ব করে তেহরিকে ইনসাফকে পাকিস্তানে একটা বড় দল করতে পারছেন আর কি। এটাতে নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বিকল্প কোনো দল রাজনৈতিকভাবে সেভাবে বড় হওয়ার একটা সম্ভাবনা কি আপনারা দেখেন? তবে এখানের মধ্যে একটু বইলা রাখা ভালো যে পাকিস্তানের ব্যাপারটা তো হচ্ছে যে ওরা জানি কেমনি করে বলে 3A মনে হয়, যে আলেম, আর্মি, আরেকটা জানি যে ওরকম আর্মি, বিশেষ করে আর্মি যারা ব্যাক করে তারা একটা বড় দলের মধ্যে এটা আসলে পরিণত হয়। আপনারা এরকম কোনো কিছু দেখেন কিনা? এই সরকারের
মধ্যে এখন যারা আছেন, আমরা শুনতেছি নতুন দল হবে, সেটাও সেরকম দেখেন কিনা? মাহিবাইকে আগে শুনি, তারপর আমরা পার্থকে শুনবো এই ব্যাপারে। জি, থ্যাংক ইউ। আমি পাকিস্তানের বিষয়টা আসছি, কিন্তু এর আগে পার্থ অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছি, আমি 30 সেকেন্ডে শেষ করবো। একটা হচ্ছে কি, যে জিনিসটা বলেছে আপনি, যেটা পার্থ সম্পর্কে যেটা বললেন, যে অনেকে বলে যে ফার্স্ট ফ্যামিলির সাথে তার সম্পর্ক ছিল। আসলে কি খালেদ ভাই, আমি তো আজকে একটু ইট কুড বি আ লিটল ডেঞ্জারাস, বিকজ আমি ওই একেবারেই খোলা মন নিয়ে কথা বলছি তো আজকে, এবং খোলা মন নিয়ে বলবো, তবু আমি চেষ্টা করবো যে যতদূর পর্যন্ত পাবলিক ডোমেইনে বলা যায় সেগুলি আমি বলছি। কিন্তু সত্যি কথা বলতে, আজকের আপনার এই টক শোটা যদি আমার আর পার্থর মাঝে মাঝে রাত্রেবেলা কিন্তু অনেক গভীর রাখতে পারছে না, সেই আলোচনা যদি আপনি আপনার রেকর্ডে করতে পারতেন, তাহলে সেটা যে কি হতো আমি জানি না আসলে। হ্যাঁ, বিকজ সেখানে আমাদের সত্যিকারের সত্যানুসন্ধান, আমাদের মনের কথা, আমরা আসলে কি চাই সেগুলো জানি। পার্থ বারবার যে বলছে যে মাহি ভাই জানে, ইট ইজ কারেক্ট। আমি জানি পার্থকে, এটা কিন্তু সত্য যে পার্থর তার নিজের দিক থেকে বলেন, তার শ্বশুর বাড়ির দিক থেকে বলেন, এই সব ফ্যামিলির সাথে একটা পরিচয় রয়েছে, এবং এই পরিচয়টা কিন্তু সে অস্বীকার করতে পারে না। তার এই পরিচয়ের ভিতর দিয়ে তাকে যে রাজনীতিটা করতে হয়েছে, তাকে কি ফেস করতে হয়, এটা কিন্তু মানুষ জানে না। It is people don't understand that. এটাকে ফেস করে কিন্তু পার্থ বারবার রাজনীতি করেছে, প্রতিবাদ করেছে, মুখর হয়েছে প্রতিবাদে, আবার তারপর তার পরিবার, তার ঘর, তার শ্বশুর বাড়ি সামালও দিতে হয়েছে। ইট ইজ এ চ্যালেঞ্জিং জব। সমালোচনা না করে সত্যিকারের বাস্তবে দেখা হয়। বাট এট দ্য সেম টাইম লেট মি সে দিস, পার্থ যেমন বলছে মাহি ভাই জানে, আমি বলি আমার পার্থ ভাই অনেক কিছু জানে। হ্যাঁ, যে মাহিবাকে কেন 2018 সালে নির্বাচন করতে হয়েছে, আমি নিজের কথা বলেছি। হ্যাঁ, এবং কোন পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হয়েছে, নির্বাচনের সাথে সাথে কিভাবে মাহি ভাই আওয়ামী লীগ সরকারের চাপের মধ্যে পড়েছে, কি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমি এগুলো বলি না আজকে, বিকজ তাহলে বললে মনে হবে যে আমি নিজেকে বলার চেষ্টা করছি, আমার কোনো উপায় ছিল না। আমার অবশ্যই উপায় ছিল, আমার সাহসিকতা দেখা দরকার ছিল, সেটা বলেছি। এই জন্য আমি ভুল স্বীকার করেছি। এবং আপনি দেখেন, আপনি এভাবে দেখতেই পারেন যে সমস্ত দোষ গত 54 বছরের বাংলাদেশের রাজনীতির সমস্ত রাজনীতিবিদদের কারো কোনো দোষ নাই, সমস্ত দোষ শুধুমাত্র মাহি চৌধুরী। তার থেকে স্বীকার করে নেই, এভাবে আপনি দেখতেই পারেন বিষয়টাকে। যার যদি কেউ স্বীকার করে নেই, তাদের ভুল স্বীকার করার কিছু ছিল না। যা ভুল রাজনীতিতে হয়েছে, মাহি চৌধুরী হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার রহমতে হাতে রক্তের দাগ। 30 সেকেন্ড, আল্লাহ তাআলার রহমতে মানুষকে আমার মনে হয় যে আমার বক্তব্য আপনার পরিষ্কার ভাই ভাই, মানে তেহরিকে ইনসাফের বিষয়টা না তেহরিকে ইনসাফ এখন আজকে এসে তেহরিকে ইনসাফ এটি রাজনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়েছে, জনভিত্তির উপর দাঁড়িয়েছে। তেহরিকে ইনসাফ প্রথমে যখন তারা রাষ্ট্র ক্ষমতা এসেছিল নির্বাচনের মাধ্যমে, তখন তাদের জনভিত্তির চাইতে সেনাবাহিনীর ভিত্তি অনেক বেশি ছিল। বাংলাদেশের সেনাবাহিনীর ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশে এরকম হয়েছে, আমাদের এরশাদ সাহেবের দল তৈরি হয়েছে সেনাবাহিনীর ভিত্তির উপর। এই মুহূর্তে বাংলাদেশের, আমি যেটাকে আমরা প্রজন্ম কি বলে, জন আকাঙ্ক্ষা, বিপ্লব চেতনা, এগুলি না বলে আমি বলি এখন একটা প্রজন্ম আকাঙ্ক্ষার জন্ম হয়েছে। এবং এই প্রজন্ম আকাঙ্ক্ষায় আমরা অনেকেই এই 24-এর গণ অভ্যুত্থানের প্রজন্ম আকাঙ্ক্ষার সাথে কানেক্ট করতে পারছি না, অনেকেই পাচ্ছি না, বড় বড় রাজনৈতিক দলগুলোও পাচ্ছি না। এবং এটা না পারার ফলাফল কিন্তু শুভ হবে না, এটাও কিন্তু আমার সাথে পার্থর অনেক আলোচনা হয়েছে। আজকে বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, এই অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির জন্য কিন্তু একটা বিশাল ইতিহাস সৃষ্টি করার সুযোগ সৃষ্টি হয়েছে। আর সেই ইতিহাস বিএনপি সৃষ্টি করবে কিনা, কানেক্ট করবে কিনা, বিএনপির রাজনীতি নির্ভর করবে। আজকে জামাতের সামনে একটি সুযোগ সৃষ্টি হয়েছে, জামাত তার সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে নিজেকে ব্যাখ্যা করবে কিনা, 71-এর সাথে কানেক্ট করতে পারবে কিনা। অতএব আমি মনে করি এখানে আজকের বাংলাদেশের যেই বাস্তবতা, এই বাস্তবতায় যে প্রজন্ম আকাঙ্ক্ষা, এই প্রজন্ম আকাঙ্ক্ষার বাইরে যাওয়ার কোনো সুযোগ কারো নাই, সেনাবাহিনীরও নাই। অতএব এখানে প্রজন্ম আকাঙ্ক্ষার মাধ্যমে বাংলাদেশে যে পরিবর্তন আসার, সেই পরিবর্তন আর চলে আসছে। We are probably some of us in a denial, এই ডিনায়াল থেকে বেরিয়ে এসে এটাকে গ্রহণ করে, ভুল স্বীকার করে সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের কারোরই মনে সামনে কোনো রাস্তা খোলা নেই। আমরা একটু জনাব আদালির রহমান পার্থের কাছে শুনবো। জনাব আদালির রহমান পার্থ, আপনি একটু বলবেন কিনা যে এই সময় আপনি এটা কিভাবে দেখেন, তেহরিকে ইনসাফ, এবং আপনি পুরোটা জানেন সেটা, আমরা একটু পাকিস্তানের তেহরিকে ইনসাফ এবং এটি একটু শুনতে চাইছিলাম। আপনি এমন একটা মানুষের আগে আর্মিটা বাদ দিয়ে আপনার আগে বুঝতে হবে ইমরান খানকে। ইমরান খান যখন জেমিমার সাথে ডিভোর্স হয়, সেই সেটেলমেন্টের 5 না 6,000 কোটি রুপি উনি নেননি। আপনার দ্য ডিফারেন্স বিটুইন ইমরান খান এন্ড টেন্ডুলকার ইজ, টেন্ডুলকার তার ফেমকে ইউজ করছে নুডলসের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, আর ইমরান খান হ্যাজ রিয়েলাইজড ইট দ্যাট দিস ইজ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল। আল্লাহ তাআলা যে আপনাকে একটা ফেম দেয়, আপনাকে যে টাকা দেয়, আপনি টাকা দিয়ে মদের দোকানও করতে পারেন, মাদ্রাসাও করতে পারেন, স্কুলও করতে পারেন, ওষুধের ফ্যাক্টরিও করতে পারেন। সো ইমরান খান ইজ এ পারসন হু রিয়েলাইজড, এবং তার প্রত্যেক কথায় আল্লাহর কথা, আমি যেটা বিশ্বাস করি, আমি আমার জায়গা থেকে বলছি, হয়তো এই কথা অনেকে বলছেন যে আল্লাহর কথা, নবীর কথা, রসুলের কথা, খলিফাদের কথা
ওনার যে লাইফস্টাইল উনি, এবং আমি মনে করি এটা একটা স্পিরিচুয়ালিটি আসে, এখানে একটা ডিভাইন ব্যাপার আসে, যার কারণে ইমরান খান এই মুহূর্তে যদি আপনি পৃথিবীতে মানে অরিজিনালি প্রাইম মিনিস্টার আর লিডারদের কথা বলেন না, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি যদি আপনি ধরেন তাহলে ইমরান খান, এবং সবাইকে মিলিয়ে যদি আপনি রাজনৈতিক নেতা যদি হিমালয় হয় তার চেয়ে 10 ফিট উপরে ইমরান খান। সো ইমরান খানের ব্যাপারটা পাকিস্তানের প্রাইম মিনিস্টার হোক আর না হোক, টু সাম পিপল সে জিন্নার চেয়ে উপরে উঠে গেছে। সো দ্য স্যাক্রিফাইস হি মেড, দ্য ফাইটিং হি ডিড, and he's not very political, দেখেন ওর কোনো সেকেন্ড ম্যানের নাম কিন্তু আপনি জানেন না। সো ইনস্টিটিউশন কিন্তু সে বানাতে পারে নাই। তেহরিক ইনসাফের চেয়ে বড় সে, অনেকে ইমরান খানকে চিনে, তেহরিক ইনসাফকে চিনে না। সো আপনি যদি টিপিক্যাল পলিটিশিয়ানের কথা বলেন তাহলে কোনো ওই সংগঠন উনি বানাতে পারেননি, কিন্তু ওনার পার্সোনালিটি সো লার্জার দ্যান লাইফ। উনি যেভাবে একটা ধরনের লাইফস্টাইল থেকে উনি ওনার মার নামে হসপিটাল থেকে আরম্ভ করে এবং শওকত খান থেকে, এবং উনি ওনার জীবন, ওনার নিজেকে যেভাবে পরিবর্তন করে আসছে, এবং উনি যেভাবে ইসলামকে ইউনাইটেড নেশনে ইসলামকে জঙ্গি ডেফিনেশনকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম that lives in our heart, এবং when you say something about that it touches the heart, well when ওনার এই কথা touched the billions of Muslims, millions all over the world, so he became a global leader. ইমরান খানকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে পারলো, আর্মি সাপোর্ট করলো, জেলে থাকলো, না বেরোলো, আমার মনে হয় এটা ইমরান খানের জন্য জাস্টিস হবে। জনাব আদিলুর রহমান পাত্র, এটা মানে দুটি প্রশ্ন। একটা হচ্ছে যে বাংলাদেশে আপনি ইমরান খানের যেরকম ব্যক্তিত্বের কথা বললেন, এরকম একটা ব্যক্তিত্বের অভাব কি দেখেন যে এরকম একজন নাই বাংলাদেশে? আর এখানে অভাবের তো ব্যাপার না, এরকম তো দুই হচ্ছে যে ইমরান খান গণতন্ত্রের কথা বলে আসলে ভিতরে ভিতরে পাকিস্তানের আর্মির সাথে শার্ট করেই আসলে ক্ষমতায় এসেছেন, এই ব্যাপারটাও কি আসলে আমাদের না? পাকিস্তান, শুনেন আমি আপনাকে একটা কথা বলি, পাকিস্তানের ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হি ইজ আ পলিটিশিয়ান। পাকিস্তানের রাজনীতিতে আর্মি অনেক স্ট্রং, যেই আসে আর্মি সাপোর্ট নিয়ে আসে, বাট আর্মি তো উইল নট পিক আপ এনি টম ডিক অ্যান্ড হ্যারি। যখন নওয়াজ শরীফ আর বেনজির ভুট্টো পপুলারিটি অনেক পড়ে যাচ্ছিল, পাকিস্তান ওয়াজ নো, এবং অ্যাকচুয়ালি পাকিস্তানের মতো করাপ্টেড কান্ট্রি রিয়েলাইজ দ্যাট এখানে করাপশন থামতে হবে, তখন দে সাপোর্টেড ইমরান খান। ইমরান খান প্রথম নির্বাচনে একটা সিট পেয়েছে, তারপর 2টা নির্বাচন করেনি, তারপর 30টা পেয়েছে, তারপর উনি ক্ষমতায় আসছে বা ব্যাকড বাই আর্মি বা হোয়াটএভার হয়েছে। কারণ আমি মনে করি ইমরান খান ইজ লার্জার দ্যান লাইফ। আপনি হয়তো বলতে পারেন আই এম আ বিগ ফ্যান অফ ইমরান খান, দেয়ার ইজ নো আদার ওয়ে যে কেন হব না, বাট আমি মনে করি লিডারশিপের উপরে অন্য জায়গায় পরিষ্কার। জনাব আদিলুর রহমান পার্থ, এইটি আপনাকে দিয়ে আমি প্রশ্নটি শুরু করতে চাই, তারপর আমি মাহিবের কাছে এই ব্যাপারে জানতে চাই, আপনার টেকটা আমরা একটু শুনতে চাই যে বাংলাদেশ সরকার যখন, আমরা যেটি নিয়ে আসলে পোল করেছিলাম, যে বাংলাদেশ সরকার যখন শেখ হাসিনা পাসপোর্ট বাতিল করলো, তখন আমরা খবর পেলাম ভারতে শেখ হাসিনার অবস্থানের সুযোগ আরো বৃদ্ধি করা হয়েছে। এ থেকে ভারত আসলে কি বার্তা দিতে চাইলো? হোয়াট ইজ ইউর টেক? পার্থ, আমরা আপনাকে আগে শুনে তারপর আমরা জনাব মাহিকে শুনবো। আপনি জানি কি বললেন, আমাদের সেক্রেটারি কি বলেছে যে আমাদের কোনো কমেন্টস নাই? প্রতিক্রিয়ায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, এক ধরনের অসহায়তা প্রকাশ করেছেন উনি। উনার কোটটা হচ্ছে আমরা কি করতে পারি। I mean that is so sad যে আমাদের এক্সিকিউটিভরা, ব্যুরোক্র্যাটসরা এইভাবে এই জবাবগুলি দেয় যে আমরা কি করতে পারি, যে আমরা হেরে গেলাম। It's very sad. হ্যাঁ, it's very sad. Anyways, তো না, ভারত তো অফকোর্স সাবেক প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিয়েছেন, এবং পাসপোর্ট থাকুক পাসপোর্ট না থাকুক, আমার বিশ্বাস, আমার যতটুকু ধারণা যে ভারত সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে রাখবেন। ভারত এখানকার সরকারের সাথেও আপনার সম্পর্ক ডেভেলপ করে ও টু দ্য পয়েন্ট দেখতে চাবেন যে এই সম্পর্কটা একদম নিউলি ডেভেলপড, যে কতখানি এটা ম্যাচিউর করা যায়, কতখানি এই সরকারকে বিশ্বাস করা যায়। বাট ভারতের জন্য সাবেক প্রধানমন্ত্রী যে কাজগুলি করেছেন বা যে সম্পর্ক মেনটেন করেছেন, যে স্টেবিলিটি ভারতে ছিল, আমি শিওর ভারত যদি ওনাকে ডিজাউন করে তাহলে আগামীতে ভারতের হয়ে কেউ কাজ করবে না। তো আমার মনে হয় ওই এক্সাম্পল, ভারত বিং আ হেজেমনি, বড় কান্ট্রি, বড় দেশ, আমার মনে হয় ভারত এটা রাখবে। সো ইট ইজ নট সিগনিফিকেন্ট পাসপোর্ট থাকলো না থাকলো, কি দিল বা না দিল। উনি সাবেক প্রধানমন্ত্রী ওই দেশে আছেন, এবং আমার মনে হয়, আমার যতটুকু ধারণা, যতটুকু আমি বুঝি, যে ভারত ওনাকে ওখানে রাখবেন। ওকে মাহি ভাই, আমরা আসলে সময় শেষ, আমরা আপনার কাছ থেকে 1 মিনিট এই প্রসঙ্গে শুনতে চাই যে ভারতে যে শেখ হাসিনা আছেন, ভারত তার থাকার সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করতেছে, এটা দিয়ে ভারত কোনো বার্তা দিতে চাচ্ছে কিনা? এক নম্বর হচ্ছে কি, আমার মনে হয় যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে বিষয়টা হচ্ছে কি, ভারত
আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে তার দেশে রাখবে কি রাখবে না, তার ইন্টারনাল পলিসি কি হবে, এটা নিয়ে আমার কোনো মাথা নেই। ভারত তার ব্যক্তিগত ব্যাপারে, আমি ভারতের নিজস্ব বিষয়ে তাদের কি সিদ্ধান্ত হবে সেটা নিয়ে আমার চিন্তার কিছু বিষয় নেই। ভারত আমাদের কি কি বার্তা দিতে চাচ্ছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই প্রজন্ম ভারত কি 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 বার্তা দিয়েছে, সেই জায়গায় রিয়েলাইজেশনটা ভারতকেও আসতে হবে। আপনাকে